আসসালামু আলাইকুম আমার স্নেহের ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া, সবসময় দোয়া করছি তোমরা সবাই ভালো থাকো। তো আজ আমাদের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। রসায়ন বিষয়ের ক্লাস নিয়ে আমি আরাফাত আরা, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। তোমাদেরকে আমি জৈব রসায়নের উপরে এতদিন ধরে আলোচনা করে আসছি। আজ জৈব রসায়নের খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম দিকে ক্লাসে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালকিনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি বলতে পারছি না, তো তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। তোমরা লিঙ্ক, যাদের সমস্যা আছে এখানে তোমরা ক্লাসগুলো একটু দেখে নিও। তো আমরা আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তবে অ্যালকাইনের। অ্যালকিনটা যেহেতু আমরা আগে পড়েছি, তো আমি আর সময় নষ্ট করতে চাইছি না। আমরা আজ অ্যালকাইন নিয়ে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটা নিয়ে আলোচনা করব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি? এখানে যেহেতু আমাদের বিক্রিয়াগুলো আমরা প্র্যাকটিস করব, এই জন্য আমাদের খাতা কলম নিয়ে, অবশ্যই খাতা কলম নিয়ে থাকতে হবে, কারণ বিক্রিয়াগুলো আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনার পরে যা যা শিখতে পারবো একটু দেখে নিই। কি কি শিখতে পারবো আমরা এখানে সংযোজন বিক্রিয়া কি সেটা বলতে পারবো। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিন এবং অ্যালকাইনের আপেক্ষিক সক্রিয়তা ব্যাখ্যা করতে পারবো। অ্যালকাইনের বিভিন্ন সংযোজন বিক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা দেখি সংযোজন বিক্রিয়া। এখানে আমি কয়েকটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি, তোমরা খেয়াল করো। প্রথম বিক্রিয়া হচ্ছে এটা কি ইথিন। ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে কি তৈরি করেছে? ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন তৈরি করেছে। সেকেন্ড বিক্রিয়াটা দেখো, ইথাইল ব্রোমাইড তার সাথে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে আমরা কি পেয়েছি? ইথিন পেয়েছি। এটা কি ইথিন, তার সাথে পটাশিয়াম ব্রোমাইড এবং পানি তৈরি হয়েছে। লাস্ট বিক্রিয়াটা দেখো, ইথাইল ব্রোমাইড তার সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, অ্যাকোয়াস অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, এ পেয়েছি ইথানল এবং পটাশিয়াম ব্রোমাইড। এখানে তিনটা বিক্রিয়া কিন্তু তিন রকমের বিক্রিয়া। তোমরা কি বলতে পারবে কোনটা কোন ধরনের বিক্রিয়া? অর্থাৎ আমরা যে এসএসসিতে পড়ে এসেছি সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এখানে কোনটা কোন ধরনের বিক্রিয়া বলতে পারবে? একটু মনে করো তো বিক্রিয়াগুলো। আচ্ছা, আমরা প্লিজ থেকে আসি, কেমন? এই যে বিক্রিয়াটা দেখো, ইথাইল ব্রোমাইড তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছে, কি হয়ে গেছে? ইথানল। দেখো এখানে চেঞ্জটা কি হয়েছে? ইথাইল ব্রোমাইড, এই যে এখানে ব্রোমিন ছিল, ব্রোমিনের জায়গায় এখানে উৎপাদে কি এসে গেছে? একটা OH মূলক এসে গেছে, তাই না? ব্রোমিনের জায়গায় এসে গেছে কি? একটা OH মূলক এসে গেছে। তাহলে দেখো এই যে OH, তাহলে এটা কি ব্রোমিনকে কে রিপ্লেস করেছে? এই OH মূলকটা রিপ্লেস করেছে। ব্রোমিনের জায়গাটা দখল করে নিচ্ছে এই OH মূলকটা। তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলবো? সাবস্টিটিউট করে, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক না? এবার এই বিক্রিয়াটাতে আসি আমরা। দেখো এখানে ইথাইল ব্রোমাইড তার সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যোগ করেছি, পেয়ে গেছি কি? ইথিন। ইথাইল ব্রোমাইড থেকে তৈরি হলো ইথিন, ইথাইল ব্রোমাইড থেকে ইথিন। তাহলে এখানে দেখো ইথাইল ব্রোমাইড CH3CH2Br, এখান থেকে এই উৎপাদে কিন্তু এই ব্রোমিনটা নাই, আরো কে নাই? এখানে CH3CH2 ছিল, এখানে হয়ে গেছে CH2CH2। তাহলে কে চলে গেছে? এখানে একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন চলে গেছে, কিন্তু তাদের জায়গায় কি নতুন কেউ এসেছে? নতুন কেউ আসেনি। তাহলে এখান থেকে হাইড্রোজেন এবং ব্রোমিন, হাইড্রোজেন ব্রোমাইড, এই যৌগটা কি হয়ে গেছে? হাইড্রোজেন ব্রোমাইড, এই জিনিসটা অপসারিত হয়ে গেছে, তাই না?
হাইড্রোজেন ব্রোমাইন জিনিসটা অপসারিত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? দেখি কি বিক্রিয়া। এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। আগেটা কি বিক্রিয়া ছিল বলেছিলাম? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে এটা অপসারণ বিক্রিয়া। আবার দেখো এই যে বিক্রিয়াটা, এখানে ইথিন, তার সাথে আমি কি যোগ করছি? হাইড্রোজেন ব্রোমাইড, তৈরি হয়েছে কি? ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন। এখানে দেখো ব্রোমো ইথেন ছাড়া অন্য কোনো যৌগ উৎপন্ন হয়নি, এখানে একটাই উৎপাদ। হ্যাঁ, বিক্রিয়ক দুটা, উৎপাদ হচ্ছে একটা। এবং এখানে দেখো এই ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন এখানে দেখো এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেছে, এই H2AC3 হয়ে গেছে, এই ব্রোমিনটা যুক্ত হয়ে গেছে এটার সাথে। তাহলে দেখো এই যৌগটা পুরোটাই যৌগটার সাথে যুক্ত হয়ে গেছে, এখানে অন্য কোনো উৎপাদ তৈরি হয়নি, একটা মাত্র উৎপাদ, দুটা বিক্রিয়ক, উৎপাদ একটা। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়াটা কি? যেখানে একাধিক বিক্রিয়া থেকে শুধুমাত্র একটা উৎপাদ তৈরি হবে, সেটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। এখন আমরা জানি যে কি জানি আমরা, এলকিন, অ্যালকাইন, এই যৌগগুলা যেগুলো অসম্পৃক্ত যৌগ, সেগুলো কি বিক্রিয়া দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। অসম্পৃক্ত যৌগগুলো সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে অসম্পৃক্ত যৌগগুলো সংযোজন বিক্রিয়া দেয়। এখন তাহলে অ্যালকিন, অ্যালকাইন যেহেতু অসম্পৃক্ত যৌগ, তাহলে তারাও কি ধরনের বিক্রিয়া দেবে? অ্যালকিন, অ্যালকাইন যেহেতু অসম্পৃক্ত যৌগ, এরাও সংযোজন বিক্রিয়া দেয়। কথা হচ্ছে তারা কি ধরনের সংযোজন বিক্রিয়া দেয়? তারা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কি বলেছি আমরা আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকাইন গুলো কি বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কেন সংযোজন বিক্রিয়া দেয়? যেহেতু তারা অসম্পৃক্ত, পাই বন্ধন আছে। কেন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? তাও এই পাই ইলেকট্রনের জন্য। এখানে যেহেতু পাই বন্ধন আছে, সেজন্য এটা কি ইলেকট্রন রিচ, ইলেকট্রন সমৃদ্ধ। হ্যাঁ, পাই ইলেকট্রন গুলো আমরা জানি কি একটু লুজলি বাউন্ড থাকে, একটু মুক্তভাবে যুক্ত থাকে, যার কারণে একটা ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইলকে আমরা বাংলায় কি বলি? ইলেকট্রন আকর্ষী বিকারক, যারা ইলেকট্রনকে পছন্দ করে। হ্যাঁ, আমরা ক্লাসে আলোচনায় দেখেছিলাম, যারা ইলেকট্রনকে পছন্দ করে ওরা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তারা কারা? যারা পজিটিভ চার্জ যুক্ত আয়ন হতে পারে বা মূলক হতে পারে, অথবা কারা? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, অষ্টক থেকে ইলেকট্রন কম আছে, সেরকম কোনো নিরপেক্ষ অণু হতে পারে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যেমন কি বলেছিলাম, হাইড্রোজেন আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, ইথাইলিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরা সবাই হচ্ছে কি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। এই ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো কাদেরকে অ্যাটাক করে? যেখানে ইলেকট্রন সমৃদ্ধ জায়গা যেখানে পাওয়া যায়, সেখানে তারা অ্যাটাক করে। যেহেতু অ্যালকিন, অ্যালকাইন, এখানে কি আছে? পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন গুলা মোটামুটি মুক্ত, শিথিল ভাবে যুক্ত থাকে, তাইলে ওরা ওখানে কি পায়? আক্রমণের স্থান খুঁজে পায়, সেখানে কি আক্রমণ করে। এই কারণে অ্যালকিন, অ্যালকাইন এরা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। কেমন? এখন আমরা অ্যালকাইনের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার জেনারেল কৌশলটা আমরা একটু দেখবো। তাহলে এখন কি দেখছি, এটা হচ্ছে একটা অ্যালকাইনে যে ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে এটা একটা অ্যালকাইন। অ্যালকাইনের সাথে কি আসছে দেখো, এটা হচ্ছে বিকারকটা, আমাদের বিকারকের এটা হচ্ছে ইলেকট্রোফিলিক পার্ট, ধনাত্মক পার্ট। তাহলে ধনাত্মক পার্ট তো আলাদা থাকতে পারে না, তার সাথে অবশ্যই একটা ঋণাত্মক পার্ট থাকবে, এবং ঋণাত্মক পার্টটা হচ্ছে কি একটা নিউক্লিওফাইল। তাহলে কি হচ্ছে দেখো,
এই ইলেকট্রোফাইলকে কে অ্যাটাক করছে? এই যে ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রোফাইলটা এসে এই ইলেকট্রনের সাথে যুক্ত হচ্ছে। এখন এই ইলেকট্রনগুলো যদি দেখো, এই ইলেকট্রনগুলো যদি এই কার্বনের সাথে চলে যায়, যেমন এই ইলেকট্রনগুলো যদি এই কার্বনের সাথে চলে যায়, তাহলে কি হবে? এই কার্বনটা নেগেটিভ হয়ে যাবে, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে পজিটিভ, তাই না? তাহলে এই নেগেটিভ কার্বনটা থেকে আসছে ইলেকট্রোফাইল আসছে। তাহলে এই নেগেটিভ কার্বনে ইলেকট্রোফাইলটা যুক্ত হয়ে গেল, এই কার্বনটা হয়ে গেল পজিটিভ। কেমন? তাহলে ইলেকট্রোফাইলটা এখানে যুক্ত হয়ে গেলে তাহলে বাকি থাকলো কি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা আলাদা হয়ে গেল। কেমন? এবার আমরা সেকেন্ড স্টেপে দেখি কি হয়। দেখো, এরপরের স্টেপে এই যে পজিটিভ পার্ট, হ্যাঁ, এই পজিটিভ কার্বনের সাথে এসে যুক্ত হচ্ছে কে? নেগেটিভ নিউক্লিওফাইল এসে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে আগে ত্রিবন্ধন ছিল, একটা পাই বন্ধন যেহেতু ভেঙে গেছে, এবং সেখানে আছে দ্বিবন্ধন, অর্থাৎ একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। নিউক্লিওফাইলটা এই পজিটিভ কার্বনের সাথে এসে যুক্ত হয়ে গেল। কেমন? তাহলে এখানে একটা আমরা কি পেলাম? সংযোজন যৌগ বা যৌথ যৌগ পেলাম। কিন্তু এখানে রিঅ্যাকশনটা স্টপ হবে না, কারণ এখানে আরো একটা পাই বন্ধন রয়ে গেছে। আরেকটা পাই বন্ধন রয়ে গেছে মানে আরেকজোড়া পাই ইলেকট্রন রয়ে গেছে। আরেকজোড়া পাই ইলেকট্রন রয়ে গেছে মানে ইলেকট্রোফাইল এখানে আবার কি খুঁজে পাচ্ছে? তার আক্রমণের স্থান খুঁজে পাচ্ছে, ইলেকট্রন খুঁজে পাচ্ছে, তার পছন্দনীয় জায়গা খুঁজে পাচ্ছে। যার কারণে আমাদের সেই বিকারকটা যদি এখানে থাকে, বিকারকে ইলেকট্রোফিলিক পার্টটা আবার এসে যুক্ত হচ্ছে। দেখো, কার্বনে যুক্ত হচ্ছে ইলেকট্রোফিলিক পার্টটা, কারণ এই ইলেকট্রনগুলো কোথায় চলে গেছে? এই কার্বনের সাথে চলে গেছে। তাহলে এটা আবার কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। তাহলে ইলেকট্রোফিলিক পার্টটা এই কার্বনের সাথে যুক্ত হলো, ইলেকট্রোফাইল যেহেতু ধনাত্মক, ঋণাত্মক ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন সমৃদ্ধ কার্বনের সাথে যুক্ত হলো, এটা যেহেতু ধনাত্মক, এখানে এসে কে যুক্ত হলো? নিউক্লিওফাইলটা এসে যুক্ত হলো। এবং তাহলে এখানে কি হলো? এখানে আর কোনো পাই বন্ধন নাই, এখানে এখন সবগুলো সিগমা বন্ধন। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? ফাইনাল প্রোডাক্ট বা সংযোজন যৌগ বা যৌথ যৌগ বা এডাক্ট। বোঝা গেছে বিষয়টা? সকল তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল। একটা পাই বন্ধন যদি ভেঙে যায়, সেই পাই বন্ধন থেকে দুটা সিগমা বন্ধন হয়ে যায়। দেখো, দুটা সিগমা বন্ধন হয়ে গেছে। আর দুটা পাই বন্ধন ভাঙলে সেখানে চারটা সিগমা বন্ধন, একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। যদি সেটা এলকিন হতো, সেখানে একটা পাই বন্ধন থাকতো, সেখানে শুধু এক অণু বিকারক যুক্ত হতো। আর এটা যেহেতু অ্যালকাইন, এখানে দুটা পাই বন্ধন আছে, তাহলে বিকারক যুক্ত হচ্ছে কয় অণু? 2 অণু বিকারক এখানে যুক্ত হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি এখানে কি দিয়েছি? একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকিন, এই যে দ্বিবন্ধন আছে কার্বন কার্বন, তাহলে এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা হচ্ছে অ্যালকাইন। কিছুক্ষণ আগে আমি বললাম যে অ্যালকিন অ্যালকাইন এরা দুজনেই কি দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। দুজনেই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দুজনের মধ্যে কার সক্রিয়তা বেশি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে? কে বেশি সক্রিয়? এ বেশি দ্রুত বিক্রিয়া দিবে, অ্যালকিন বেশি দ্রুত বিক্রিয়া দিবে, বা অ্যালকিন থেকে আমরা বেশি প্রোডাক্ট পাবো, না অ্যালকাইন থেকে বেশি? কোনটা থেকে বেশি আমরা সমৃদ্ধ পাবো, না কার বিক্রিয়া হারটা দ্রুত হবে, অর্থাৎ কার সক্রিয়তা বেশি হবে? আচ্ছা, এটা জানার জন্য আমরা একটু ওদের অরবিটাল চিত্রটা দেখি। এটা হচ্ছে অ্যালকাইনের অরবিটাল চিত্র। দেখো, অ্যালকাইনের অরবিটাল চিত্র, আমি এখানে আসলে ইথাইনের অরবিটাল চিত্রটা দিয়েছি।
অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি কার্বনিক সংকরায়নটা হচ্ছে sp সংকরায়ন। sp সংকরায়ন, এই কার্বনটাও sp সংকরায়িত, এই কার্বনটাও sp সংকরায়িত। sp সংকর অরবিটাল দুটো তৈরি হবে, একটা কার্বনের একটা sp সংকর অরবিটাল পাশের কার্বন sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি ঊর্ধ্বমুখী একটা সিগমা বন্ধন তৈরি করলো, আর একটা sp সংকর অরবিটাল ইথাইনের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা s অরবিটালের সাথে মুখোমুখি ঊর্ধ্বমুখী করে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি করলো। বাকি রয়ে গেল দুটা p অরবিটাল, যেটা কি সমতলের সাথে লম্বভাবে থাকে। এই p অরবিটাল দুটা, এই কার্বনের দুটা p অরবিটাল পাশের কার্বনের দুটা p অরবিটালের সাথে পাশাপাশি অধিগমন করে দুটা পাই বন্ধন তৈরি করলো। এখন এলকিনেরটা দেখে আমরা একটু, এলকিনের অরবিটাল চিত্র। এলকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা জানি, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, sp2 এবং sp2 সংকর অরবিটাল কয়টা তৈরি হয়? তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হয়। এই তিনটা sp2 সংকর অরবিটাল কার্বনের, এই কার্বনের তিনটা, এই কার্বনের তিনটা, তিনটার মধ্যে দুটা sp2 সংকর অরবিটাল কি করে? ইথেনের ক্ষেত্রে দুটা হাইড্রোজেনের সাথে মুখোমুখি অধিগমনের মাধ্যমে দুটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। বাকি থাকলো এই কার্বনের একটা p অরবিটাল, পাশের কার্বনের একটা p অরবিটাল সমতলের সাথে লম্বভাবে থেকে গেল। এই দুটো অরবিটাল পরস্পরের সাথে কি করে? পাশাপাশি অধিগমন করে পাই বন্ধন তৈরি করে। তাহলে এলকিনের ক্ষেত্রে এটা হচ্ছে এলকিনের অরবিটাল চিত্র, এটা হচ্ছে অ্যালকাইনের অরবিটাল চিত্র। এখানে দেখো আমরা বলছি দুজনেই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াতে, যেহেতু এখানে পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে। এখন এখানে পাই বন্ধন হচ্ছে একটা, এখানে পাই বন্ধন হচ্ছে দুটা। যেহেতু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হচ্ছে পাই ইলেকট্রনের জন্য, যেহেতু এখানে পাই ইলেকট্রন বেশি, তাহলে সক্রিয়তা কার বেশি হওয়ার কথা? এলকিনের নাকি অ্যালকাইনের? সক্রিয়তা বেশি হওয়ার কথা হচ্ছে অ্যালকাইনের, যেহেতু এখানে দুটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। কিন্তু তা হয় না, আসলে সক্রিয়তা বেশি হচ্ছে অ্যালকিনের। কারণ কি? এখানে পাই বন্ধন দুটো আছে, খুব ভালো কথা। এখানে এটা কিন্তু দ্বিবন্ধন, এটা হচ্ছে ত্রিবন্ধন। আমরা কি জানি, দ্বিবন্ধন বেশি শক্তিশালী নাকি ত্রিবন্ধন বেশি শক্তিশালী? অবশ্যই ত্রিবন্ধন বেশি শক্তিশালী। তাহলে এখানে এই কার্বন কার্বন বন্ধনে এই পাই বন্ধনটা যত সহজে ভাঙা যাবে, এই পাই বন্ধনগুলো তত সহজে ভাঙা যাবে না, কারণ এটা একটা ত্রিবন্ধন, শক্তিশালী বন্ধন। আরেকটা ব্যাপার হচ্ছে দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব আমরা কি জানি? মনে আছে দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব কত হয়? 1.34 অ্যাংস্ট্রম না? 1.34 অ্যাংস্ট্রম। একটা কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম, আর কার্বন কার্বন ত্রিবন্ধনের বন্ধন দূরত্ব হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। বন্ধন দূরত্ব কোনটা কম কোনটা বেশি? এটা বেশি, এটা কম। বন্ধন দূরত্ব কম মানে কি? এরা কার্বন কার্বন নিউক্লিয়াসের দূরত্ব, এই দুটো কার্বনের নিউক্লিয়াসের দূরত্ব কি কম, এটা বেশি। তাহলে এদের যদি আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কম হয়, তাহলে এরা বন্ধন ইলেকট্রনকে আরো বেশি জোরে আকর্ষণ করবে, তাই না? ইলেকট্রনকে ওরা বেশি জোরে আকর্ষণ করবে। তাইলে কোন বন্ধনটাকে সহজে ভাঙা যাবে? এই বন্ধন থেকে নাকি এখানের বন্ধন? অবশ্যই যেহেতু এখানে বন্ধন দূরত্ব বেশি, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বেশি, তাহলে এখানে ইলেকট্রনের উপর কার্বনের নিউক্লিয়াসের আকর্ষণ কম, তাহলে এটাকে সহজে ভাঙা যাবে। এখানে বন্ধন দূরত্ব কম, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কম, এই ইলেকট্রনের উপর, বন্ধন ইলেকট্রনের উপর কার্বনের আকর্ষণ কম, আকর্ষণ বেশি, সরি, কিন্তু বন্ধন দূরত্ব কম, আকর্ষণ বেশি, যার কারণে এগুলা ভাঙতে কষ্ট হবে। এই কারণে এলকিন থেকে অ্যালকাইনের সক্রিয়তা কম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন দেখি অ্যালকাইন, একদম সিম্পল অ্যালকাইন ইথাইনের কিছু সংযোজন বিক্রিয়া।
সিম্পল অ্যালকাইন নিলাম ইথাইন, সব থেকে ছোট অ্যালকাইন হচ্ছে কে? ইথাইন না? ইথাইনের কিছু সংযোজন বিক্রিয়া দেখবো। দেখো এখানে ইথাইন তার সাথে ব্রোমিনের বিক্রিয়া, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে সংযোজন বিক্রিয়া হয়ে কি হচ্ছে? এই কার্বনের সাথে দুটো ব্রোমিন যুক্ত হচ্ছে, এই কার্বনের সাথে দুটো ব্রোমিন যুক্ত হচ্ছে। তাহলে কি হয়ে গেল? একটা নাম কি? 1122 টেট্রাব্রোমো ইথেন। 1122 টেট্রাব্রোমো ইথেন। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমাদের মনে আছে কিনা আমি বলতে পারছি না। এলকিনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। এই যে ব্রোমিনের, এখানে যে ব্রোমিনটা আমরা ব্যবহার করছি, এই ব্রোমিনের রংটা হচ্ছে লাল। তাহলে আমরা যদি ব্রোমিনের লাল রঙের দ্রবণে ইথাইনকে যুক্ত করি, দেখা যাবে কি কিছুক্ষণ পরে ব্রোমিনের লাল বর্ণটা আর নেই, বর্ণহীন দ্রবণ পাওয়া যাবে। কেন? কারণ ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এই 1122 টেট্রাব্রোমো ইথেন তৈরি করে ফেলেছে, যেটা হচ্ছে কালারলেস বা বর্ণহীন। ওকে, এবং এই বিক্রিয়াটা ব্যবহৃত একটা ইম্পর্টেন্ট পরীক্ষা হিসেবে অসম্পৃক্ততার পরীক্ষা। বিক্রিয়াটা অসম্পৃক্ততার পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়, কারণ যে কোনো অসম্পৃক্ত যৌগ, অ্যালকিন, অ্যালকাইন, ওরা ব্রোমিনের লাল বর্ণের দ্রবণকে বর্ণহীন করে। মনে আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, অসম্পৃক্ত পরীক্ষা হিসেবে এটা ব্যবহৃত হয়। পরের বিক্রিয়াটা দেখ, ইথাইন তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে। হাইড্রোজেন ব্রোমাইড প্রথমে এক অণু যুক্ত হয়ে কি হলো? এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এই কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত হলো। এটাই হলো প্রথমে ব্রোমো ইথিন, এরপরে যুক্ত হলো ডাইব্রোমো ইথেন। প্রথমে তো হলো ব্রোমো ইথিন, তারপরে হলো কি ডাইব্রোমো ইথেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা ইথিনের সাথে যখন, ইথাইনের সাথে যখন এক অণু হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে, তখন হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা যে কোনো কার্বনের সাথে যেতে পারে, কারণ এটা একটা অসম্পৃক্ত ইথাইন, অসম্পৃক্ত এবং প্রতিসম ইথাইন। এটা একটা কি ইথাইন? প্রতিসম ইথাইন। প্রতিসম ইথাইন বলতে এই যে প্রতিসম অ্যালকাইন বলতে এই যে ত্রিবন্ধনের সাথে যে কার্বন যুক্ত আছে তার সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলো যখন একই হয় তখন তাকে আমরা বলি প্রতিসম, আর যখন ভিন্ন ভিন্ন হয় তখন তাকে আমরা বলি কি অপ্রতিসম। এটা প্রতিসম অ্যালকাইন। তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যখন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন ব্রোমিনটা যে কোনো কার্বনের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে তৈরি করলো কি ব্রোমো ইথিন। এখন দেখো এখানে কি হচ্ছে, ব্রোমো ইথিন। এখানে দেখো এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন যুক্ত কার্বন, একটা কার্বনের সাথে হচ্ছে দুটো হাইড্রোজেন, আর একটা কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন। অর্থাৎ কি হলো, একটা অপ্রতিসম অ্যালকিন হয়ে গেল, একটা অপ্রতিসম অ্যালকিন। এখন এখানে কি যুক্ত হচ্ছে, আরে কোনো হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে, তখন সেটা কিভাবে যুক্ত? হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইড কিভাবে যাবে? হাইড্রোজেনটা কোন কার্বনের সাথে যাবে, ব্রোমিনটা কোন কার্বনের সাথে যাবে? কারণ এখানে দুটা হাইড্রোজেন যদি এই কার্বনের সাথে যায় তাহলে এক ধরনের প্রোডাক্ট হবে, বা হাইড্রোজেন যদি এই কার্বনের সাথে যায় তাহলে আরেক ধরনের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এটা কোন কার্বনের সাথে যাবে সেটা আমাদেরকে ঠিক করে দিয়েছেন কে? মার্কোনিকভ। তোমাদের মনে আছে মার্কোনিকভের রুলটা? মার্কোনিকভের রুলটা কি ছিল? অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে একটা অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক অণুর ধনাত্মক অংশ সেই কার্বনের সাথে যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, বিকারক অণুর ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকিন, তার সাথে একটা অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইড। অপ্রতিসম বিকারক মানে কি? যদি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক হয় তখন সেটাকে বলে কি অপ্রতিসম বিকারক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটা প্রতিসম বিকারক, ব্রোমিন একটা প্রতিসম বিকারক, কিন্তু এখানে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন, তাহলে এটা একটা
অপ্রতিসম বিকারক। এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক অণুর ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ব্রোমিন অংশটা যুক্ত হবে এই কার্বনে CH2, আর হাইড্রোজেনটা যুক্ত হবে এই কার্বনে CH3। এখানে আর কোনো কি থাকবে না, দ্বিবন্ধন থাকবে না, সবগুলো হয়ে যাবে একক বন্ধন। তাহলে এটা কার রুল? মার্কোনিকভের। মনে আছে তোমাদের? মার্কোনিকভের রুল অনুযায়ী বিক্রিয়াটা হবে। আমি যেমন ইচ্ছে তেমন করে বিক্রিয়াটা দেখাতে পারবো না। আরেকটা বিক্রিয়া সংযোজন বিক্রিয়া দেখো, ইথানের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1300 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন আমরা কি পাবো? প্রথমে এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে প্রথমে এক অণু যুক্ত হবে, এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে? ইথিন হচ্ছে, একটা পাই বন্ধন ভেঙে যাচ্ছে। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু আছে এখানে একটা যুক্ত হচ্ছে, এখানে একটা যুক্ত ইথিন হচ্ছে। পরে আরো এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে? এখানে যেহেতু একটা পাই বন্ধন রয়ে গেছে, আরো এক অণু হাইড্রোজেন যুক্ত হয়ে এখানে তৈরি হয়ে যাচ্ছে কি? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, হয়ে যাচ্ছে ইথিন। কেমন? আচ্ছা, এখানে দেখো এই বিক্রিয়াটা, তাহলে ইথাইন থেকে আমরা প্রথমে ইথিন পাচ্ছি, সেই ইথিনের সাথে আরো হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন তৈরি করছি। এখন মনে করো আমি ইথাইন থেকে ইথেন তৈরি করব না, আমি শুধু ইথিন বানাবো। আমি বিক্রিয়াটা এখানে থামিয়ে দিব, বন্ধ করে দিব আমি, কারণ আমার ইথিন দরকার, আমার ইথেন দরকার নেই, আমি ইথিন তৈরি করতে চাই। তাহলে এখানে একটা কিন্তু উপায় আছে, কিভাবে করব? একটা উপায় আছে। এখানে আমি নিকেল প্রভাবক ব্যবহার না করে আমি তখন ব্যবহার করব দেখো প্যালাডিয়াম ইন বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম ইন বেরিয়াম সালফেট। এটা যখন ব্যবহার করব, এই প্রভাবকটা যখন আমি ব্যবহার করব, তখন বিক্রিয়াটা এইখানে থেমে যাবে, অর্থাৎ ইথেন থেকে আমি ইথেন পর্যন্ত পাবো, আর ইথেনে যাব না। হ্যাঁ, প্যালাডিয়াম ইন বেরিয়াম সালফেট এই ক্যাটালিস্টটা ব্যবহার করে আমি বিক্রিয়াটাকে এইখানে স্টপ করে দিতে পারি, এখানে এইটুকু। তো এই বিক্রিয়াটাকে বলা হয় লিন্ডলার্স ক্যাটালিস্ট। এই প্রভাবটাকে কি বলে? লিন্ডলার্স ক্যাটালিস্ট। তাই লিন্ডলার্স ক্যাটালিস্ট করে ব্যবহার করে আমরা ইথাইন থেকে ইথিন পাই, সেটার ইথিন পর্যন্ত যাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো, তাহলে এই যে সবগুলো বিক্রিয়া, এগুলো কি দেখলাম? হচ্ছে ইথাইনের বিক্রিয়া, এবং প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। আচ্ছা, আমরা তাহলে আর ক্লিয়ার হয়, এখানে ইলেকট্রোফাইলটা কি? আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলছি, তাই না? এখানে ইলেকট্রোফাইলকে, এখানে ইলেকট্রোফাইল অর্থাৎ আক্রমণকারী বিকারকটা হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। এখানে কে? হাইড্রোজেন আয়ন। এখানে কে? হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিক্রিয়ার বিকারক হচ্ছে, আক্রমণকারী বিকারক হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এ কারণে এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই যে আমরা এই বিক্রিয়াটা একটু দেখি। এটা কি? দেখো 2 বিউটাইন, এটা হচ্ছে 2 বিউটাইন, 1 2 3 4 2 বিউটাইন। আচ্ছা, আমাকে বলো এটা কি প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন? বলতে পারবে? হ্যাঁ, এখানে দেখো এই কার্বনের সাথে একটা আছে মিথাইল, এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে, অর্থাৎ দুটা একই মূলক। তাহলে এটা একটা প্রতিসম অ্যালকিন। কেমন? তার সাথে আমি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করছি, কিছুক্ষণ আগে আমরা ইথাইনের সাথে যুক্ত করে দেখছি। হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করছি, তাহলে হাইড্রোজেনটা যাবে একটা কার্বনের সাথে, ব্রোমিনটা যাবে একটা কার্বনের সাথে। গেল। তখন আমরা কি পেলাম? এইটুকুটা পেলাম, এই হাইড্রোজেনটা গেল এই কার্বনের সাথে, ব্রোমিনটা গেল এই কার্বনের সাথে। কেমন? তাহলে আমরা পেলাম 2 ব্রোমো বিউটিন, একটা পাই বন্ধন ভেঙেছে। কেমন? আরেকটা পাই বন্ধন এখনো রয়ে গেছে, তাহলে কি পেলাম? 2 ব্রোমো বিউটিন।
টু ব্রোমোবিউটেন। এখন বলো এটা কি একটা প্রতিসম এলকিন নাকি অপ্রতিসম এলকিন? কি এটা? দেখো এই কার্বনের সাথে আছে একটা হাইড্রোজেন, একটা মিথাইল, আর এই কার্বনের সাথে আছে একটা ব্রোমিন, একটা মিথাইল। অর্থাৎ এই মূলকগুলা কিন্তু একই না। একই হলে আমরা বলতাম প্রতিসম এলকিন, এটা ডিফারেন্ট। তাহলে এটা একটা অপ্রতিসম এলকিন এবং এখানে একটা পাই বন্ধন অলরেডি আছে। তাহলে এখানে হাইড্রোজেন ব্রোমাইড আরো যুক্ত হতে পারবে। দেখি আমরা একটু, হ্যাঁ এখানে আরে কোনো হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হবে। যেহেতু এটা একটা অপ্রতিসম এলকিন তাহলে এটা অবশ্যই মার্কোনিকভের রুল অনুযায়ী হবে। মার্কোনিকভের রুলটা কি বলছে? তেলা মাথায় তেল দাও, যেখানে হাইড্রোজেন আছে সেখানে আরো হাইড্রোজেন দাও, তাই না? তাহলে এখানে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে অলরেডি, তাহলে এই হাইড্রোজেনটা আবার সেই কার্বনে এসে যুক্ত হবে। হচ্ছে দেখো এখানে এসে যুক্ত হয়েছে, আর এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? 2 ডাইব্রোমোপ্রোপেন, যে 1 2 3 4। তাহলে 2 তে দুটো ব্রোমিন, 2 ডাইব্রোমো, 1 2 3 4 চারটা কার্বন বিউটেন, 2 ডাইব্রোমো বিউটেন পেলাম। এটা হচ্ছে আমাদের এখানে ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ 2 বিউটেনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া ঘটানো হয় তখন আমরা লাস্ট পর্যন্ত কি পাবো? 2 ডাইব্রোমো বিউটেন। ক্লিয়ার? আচ্ছা, আর দেখি এগুলো সবই কি বিক্রিয়া বলছি? অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। নেক্সট দেখো এটা কি? প্রোপাইন। 1 2 3 প্রোপাইন না? যেখানে একটা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। আচ্ছা এটা কি? এটা কি একটা প্রতিসম অ্যালকাইন নাকি অপ্রতিসম অ্যালকাইন বলো তো? এটা কি একটা প্রতিসম অ্যালকাইন নাকি অপ্রতিসম অ্যালকাইন? দেখো এই কার্বনের সাথে একটা আছে মিথাইল, এই কার্বনের সাথে আছে হাইড্রোজেন, তাহলে এটা কি? এটা ডিফারেন্ট, তাহলে এটা অবশ্যই একটা অপ্রতিসম অ্যালকাইন। অপ্রতিসম অ্যালকাইন, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড একটা অপ্রতিসম বিকারক যুক্ত হচ্ছে, অবশ্যই মার্কোনিকভ রুল অনুযায়ী হবে। তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা কই যাবে? এই হাইড্রোজেনটা যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে। তেলা মাথায় তেল দাও, তাহলে এখানে হাইড্রোজেন অলরেডি একটা আছে, হাইড্রোজেনটাও সেখানে যাচ্ছে গেল। এই ব্রোমিনটা কোথায় যাবে? ব্রোমিনটা যাবে সে কার্বনের সাথে, তাই না? গেল। দেখো তাহলে কি তৈরি হয়ে গেল? 2 ব্রোমোপ্রোপিন। আগে ট্রিপল বন্ড ছিল এখানে, এখন হয়ে গেছে ডাবল বন্ড। ঠিক আছে? তোমরা কিন্তু বিক্রিয়াগুলো খাতায় লিখো, নাহলে কিন্তু মনে থাকবে না। এখনই যদি লিখে ফেলো আমার সাথে সাথে তাহলে কিন্তু তোমার একসাথে পড়া হয়ে গেল। আর যদি আগে পড়া থাকে তাহলে এখন রিভিশন হয়ে গেল। এই অর্গানিক রিঅ্যাকশনগুলো বারবার বারবার লিখে লিখে পড়তে হয়। তুমি আগে যদি 2-3 বার পড়েও থাকো, এখনো তুমি আবার লিখো, আবার পড়ো, তাহলে তোমার রিভাইজ হবে, যেমন অনেক বেশি মনে থাকবে। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? 2 ব্রোমোপ্রোপিন। এখানে কিন্তু অলরেডি একটা পাই বন্ধন আছে। যতক্ষণ পাই বন্ধন থাকবে ততক্ষণ সংযোজন বিক্রিয়া হবে। আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে হলো, এটা মেকানিজমটা এখানে একটু দেখিয়েছি। দেখো এখানে এই যে প্রোপাইন, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ইলেকট্রোফিলিক পার্টটা কোনটা? ইলেকট্রোফিলিক পার্ট হচ্ছে কোনটা দেখি, তাহলে এখানে ইলেকট্রোফাইলটাকে এই যে হাইড্রোজেন আয়ন হচ্ছে এখানে একটা ইলেকট্রোফাইল, তাই না? তাহলে এখানে এই যে হাইড্রোজেন আয়ন সেটা হচ্ছে, এখন এই যে এই ফাই ইলেকট্রন গুলো যদি কার সাথে যায়, এই ইলেকট্রনের সাথে যায়, তাহলে এটা হয়ে গেল কি নেগেটিভ কার্বন, এটা হয়ে গেল পজিটিভ কার্বন। কেমন? তাহলে এই নেগেটিভ কার্বনের সাথে কে যাবে? এই পজিটিভ হাইড্রোজেন গেল, হ্যাঁ, আর এটা পজিটিভ থেকে গেল। কেমন? তাহলে এখানে কি তৈরি হলো? আর একটা কার্বোক্যাটায়ন তৈরি। কার্বোক্যাটায়ন কারা? কার্বোক্যাটায়ন হচ্ছে জৈব আয়ন যার কেন্দ্র কার্বন কেন্দ্র হচ্ছে ধনাত্মক। জৈব আয়ন যার কার্বন কেন্দ্রটা ধনাত্মক সেটাকে আমরা বলছি কার্বোক্যাটায়ন।
তাহলে এই কার্বন ক্যাটায়নটা তৈরি হলো এই হাইড্রোজেন আয়নটা যুক্ত হলো এই কার্বনের সাথে। হ্যাঁ, আর তাহলে এই হাইড্রোজেন আয়নটা যেহেতু এখানে চলে গেছে, তাহলে এখানে কি আছে? এই যে ব্রোমাইড আয়নটা আছে। তাহলে এটা এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে কি একটা ইলেকট্রোফাইল। এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, যেটা আক্রমণকারী বিক্রিয়া। এখন সোজাসুজি এই ব্রোমাইড আয়নটা যে কোথায় যুক্ত হবে? এখানে কি আছে? পজিটিভ আছে, পজিটিভ সেন্টার আছে, সেই পজিটিভ কার্বনের সাথে যুক্ত হবে কে? এই হুম, বোঝা গেল? গেল? বোঝা গেছে। তাহলে নেক্সট আমরা একটু দেখি, তাহলে এখানে কি এটা স্টপ, এই জায়গায় স্টপ হয়ে যাবে বিক্রিয়াটা? না, যদি আমাদের এখানে হাইড্রোজেন ব্রোমাইড আরো রয়ে গেছে, এক্সেস হাইড্রোজেন ব্রোমাইড আছে, এখানে একটা পাই বন্ধন আছে, এবং এটা একটা কি শুনে আগেই বলেছিলাম, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এই কার্বনের সাথে আছে একটা মিথাইল, একটা ব্রোমিন, আর এই কার্বনের সাথে আছে দুটাই হাইড্রোজেন। তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। তাহলে এখানে হাইড্রোজেন ব্রোমাইডটা কিভাবে যুক্ত হবে? মার্কনি কার্ভ রুল অনুযায়ী যুক্ত হবে। তেলা মাথায় তেল দাও। তাহলে এই হাইড্রোজেন আয়নটা কোথায়? এই হাইড্রোজেনটা কই যাবে? হাইড্রোজেনটা যাবে এখানে এই কার্বনে, যেহেতু এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নাই, আর এই ব্রোমিনটা যাবে হচ্ছে এই কার্বনে। কি হয়ে গেল? 2,2-ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সবগুলো কোন রুল অনুযায়ী হচ্ছে? অপ্রতিসম অ্যালকেনের সাথে সংযোজন বিক্রিয়াটা হচ্ছে কি কোন রুল অনুযায়ী? মার্কনি কার্ভ। খুব ইম্পর্টেন্ট। হুম, এখান থেকে আমাদের প্রচুর সৃজনশীল প্রশ্ন হয়। তো আমরা যদি এই বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, কোন বিকারক দিয়ে হচ্ছে, কি ধরনের বিক্রিয়া, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমার এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমি সেটা সুন্দর করে আনসার করতে পারি। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা শুধু এগুলোকে চর্চার মধ্যে রাখবো, বারবার প্র্যাকটিস করবো। একবার পড়ে ফেলছি, আবার করবো, আবার করবো, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করবো, তাহলে আমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। কেমন? একদম ভয়ের কোনো কারণ নাই। যেভাবে বলছি সেভাবে পড়ো, লিখে লিখে পড়ো। অবশ্যই কিভাবে পড়বে? প্রত্যেকটা জিনিস লিখে লিখে পড়বে, তাহলে অনেক দিন মনে থাকবে। নেক্সট দেখো, এই বিক্রিয়াটা একটু অন্যরকম। দেখো, এটাকে বলা হয় অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া বা হাইড্রক্সিলেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটার জন্য একটু প্রভাবক লাগে। কি লাগে? মার্কুরিক সালফেট, একটা খনিজ অ্যাসিড, সালফারিক অ্যাসিড হতে পারে সেটা। হ্যাঁ, এটা মৃদু টেম্পারেচার লাগে, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। মার্কুরিক সালফেট, লঘু সালফারিক অ্যাসিড, লঘু খনিজ অ্যাসিড। হ্যাঁ, তার আমরা এখানে 20% সালফারিক অ্যাসিড ব্যবহার করি, মার্কুরিক সালফেট ব্যবহার করি 1 to 2% মার্কুরিক সালফেট। তাহলে 20% সালফারিক অ্যাসিড পানি আছে, সেই পানির সাথে অ্যালকাইনটা সংযোজন বিক্রিয়া। কেমন? তাহলে এখানেও দেখো, এখানে পজিটিভ কোনটা? হাইড্রোজেন, নেগেটিভ OH। হ্যাঁ, এটা একটা কি অ্যালকাইন? এটা একটা প্রতিসম অ্যালকাইন। তাহলে এখানে হাইড্রোজেনটা যে কোনো কার্বনের সাথে যুক্ত হতে পারে। এখানে এই কার্বনে যুক্ত হয়েছে, দেখে। তাহলে এই কার্বনের সাথে যুক্ত হলো হাইড্রোজেনটা, আর পাশের কার্বনে যুক্ত হলো কে? OH। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা পেলাম, দেখো দেখো, এই কার্বনের সাথে যুক্ত OH, আবার সেই কার্বনে আছে একটা দ্বিবন্ধন। দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালকিন। অ্যালকিন, লাস্টে আমরা একটা ইন যুক্ত করি, EN যুক্ত করি না, লাস্টে কি যুক্ত করি? ENE, অ্যালকিন। কিন্তু একই কার্বনে আবার এখানে আছে একটা OH মূলক, অ্যালকোহল মূলক। অ্যালকোহলের নাম শেষে আমরা কি যুক্ত করি? অল, না? মিথানল, প্রোপানল, বিউটানল, তাহলে একটা OL যুক্ত। তাহলে এখানে আমরা এই ইন, এটা হচ্ছে এটার জন্য ইন, এটার জন্য কি? অল। ইন এর ইটা কেটে আমরা এখানে যুক্ত করে দিচ্ছি ON। তাহলে কি হয়ে গেল? ENOL, ইনল। তাহলে এই যে আমরা যুক্তটা পেলাম অ্যালকাইনের সাথে
যখন পানির যোজন বিক্রিয়া হয় তখন আমরা কি পাই? একটা ইনল পাই। ইনল তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন সমানুতা পড়ছিলাম, হ্যাঁ, টোটোমারিজম, তখন আমরা পড়েছিলাম ইনল গুলো কিন্তু অস্থায়ী যৌগ, এরা এভাবে থাকতে পারে না, এটা স্থায়ী যৌগে পরিণত হতে চায়। তো ইনলটা সবসময় কোন ধরনের যৌগে পরিণত হয় না? হ্যাঁ, কিটো যৌগে পরিণত হয়। এই OH মূলকটা কিটো মূলকে পরিণত হয়, কার্বন অক্সিজেন ডাবল বন্ডে পরিণত হয়। কিভাবে? এই হাইড্রোজেনটা, এখানে যে অক্সিজেন হাইড্রোজেন ডাবল বন্ড আছে, এই অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন গুলা টেনে নেয়, হ্যাঁ, তারপরে হাইড্রোজেনটা কি হয়ে যায়? প্রোটন, প্রোটন আকারে চলে যায় কোথায়? এই কার্বন কার্বন বন্ধনে যে পাইপ ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রনটা সে এই কার্বন টেনে নিচ্ছে, তাহলে এই প্রোটনটা চলে যাচ্ছে এই কার্বনে যেখানে কি আছে? ইলেকট্রন আছে। আর এই অক্সিজেন হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড, বন্ডে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলো এখানে কন্ট্রিবিউট করে। তাহলে এখানে হয়ে যাচ্ছে একটা কি? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর এই হাইড্রোজেনটা চলে আসলো এই কার্বনে। তাহলে এই কার্বন আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, এটা আরেকটা হাইড্রোজেন আসলো, হ্যাঁ, H2, এখানে আর দ্বিবন্ধন নাই, এখানে আছে শুধু একক বন্ধন, এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হয়ে গেল, কিটোমূলক, কার্বনিন মূলক বা কিটোমূলক, হ্যাঁ, কিটোন। তাহলে এটা ছিল একটা ইনল, এটা হয়ে গেল একটা কিটোন, এবং এটাই তার স্থায়ী। এবং এরা এই ইনল এবং কিটোন পরস্পর মধ্যে সার্বক্ষণিক রূপান্তরিত হয়, ইন্টার কনভার্সন হয় এদের মধ্যে, এবং এর একটা সাম্যাবস্থায় চলে আসে। এটাকে বলা হয় এই কি বলে, এই সমানতাটাকে আমরা বলি কিটো ইনল টোটোমারিজম। এটা একটা কার্যকরী মূলক সমানতা, এবং এরা এই দুটা কিটো এবং ইনল পরস্পরের মধ্যে সচল সাম্যাবস্থা। খেয়াল করে দেখো, আমরা এটা পড়েছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা যে কোনো এলকাইনের ক্ষেত্রে দেখিয়েছি, এখানে দেখছি প্রোপাইনের ক্ষেত্রে, প্রোপাইনের ক্ষেত্রে যদি হাইড্রোক্সিলেশন বিক্রিয়াটা ঘটে, আমরা কি ব্যবহার করি? 1 to 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিক অ্যাসিড, 60 to 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখো এই যে এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকাইন, ঠিক না? দেখো এই কার্বনে আছে একটা মিথাইল, এই কার্বনে আছে একটা হাইড্রোজেন, তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকাইন। তাহলে এখানে সংযোজন বিক্রিয়াটা কোন রুল অনুযায়ী হবে? কোন রুল অনুযায়ী হবে? হ্যাঁ, মার্কনি কবে রুল অনুযায়ী হবে। তাহলে এখানে যে পজিটিভ পার্টটা ইলেকট্রোফাইল হাইড্রোজেন আয়নটা কোথায় যাবে? এই কার্বনে যাবে। দেখো গেছে, এই নেগেটিভ ওয়েজটা যাবে কার্বনের সাথে, দেখো গেল। তাহলে এখানে একটা ইনল তৈরি হলো এই একই কার্বনের সাথে, একই কার্বনে দ্বিবন্ধন এবং OH মূলক, তখন তাকে আমরা বলছি ইনল। একই কার্বনে দ্বিবন্ধন এবং OH মূলক থাকলে তাকে আমরা বলছি ইনল, এবং এটা একটা ইনল, 1 প্রোপিন 2 অল। ইনল গুলো অস্থায়ী, কিছুক্ষণ আগেই বললাম। তাহলে সেটা স্থায়ী কিটো ফর্মে যাবে। কিটো ফর্মে যেতে হলে কি করতে হবে, কি বলছেন মনে আছে? তাহলে কি হবে? এই ইলেকট্রন গুলো এখানে চলে গেল, অক্সিজেন তার এই হাইড্রোজেনের সাথে যে বন্ডিং ইলেকট্রন সেগুলোকে তার দিকে আকর্ষণ করলো, তাহলে এই হাইড্রোজেনটা চলে যাবে প্রোটন আকারে কোথায়? এই, তাহলে এখানে যে বন্ডিং ইলেকট্রন গুলো ছিল সেগুলো চলে গেছে কোথায়? এই কার্বন অক্সিজেনের মাঝখানে। এখানে হয়ে গেল একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটা হলো C3, এটা একটা কিটোন, এবং এই দুটার মধ্যে দেখো সাম্যাবস্থা বিরাজ করছে, সচল সাম্যাবস্থা। তাহলে কিটো ইনল টোটোমারিজম চলছে। তাহলে আমাদের প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের কিছু কিছু, এই যে যেমন প্রোপাইন থেকে আমরা যদি এই যে হাইড্রোক্সিলেশন দেওয়া থাকলো, ফাইনাল প্রোডাক্টটা দেওয়া থাকলো না, আমাদের বুঝতে হবে তাহলে কি হবে, একটা কিটোন হবে। হ্যাঁ, প্রোপাইন থেকে আমরা পাচ্ছি প্রোপানন, ইথাইন থেকে আমরা পাবো ইথানেল। কেমন? ইথাইন থেকে ইথানেল কিভাবে পাবো, এই বিষয়টা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে প্রোপাইন থেকে আমরা পাচ্ছি প্রোপানন, মনে থাকবে। খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষা আসে, তোমরা বোর্ডের প্রশ্নগুলো উল্টালিয়ে দেখতে পাবে, এই যে এখান থেকে উদ্দীপক আসছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সব সময়।
এরপরে আসলে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া ওজোনোলাইসিস অফ অ্যালকাইন। ওজোনোলাইসিস মানে কি? ওজোন নোলাইসিস, ওজন যুক্ত হবে, এরপরে সেটার আবার পানি বিশ্লেষণ। ওজন যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় সেটাকে আমরা বলি ওজোনাইট, এবং সেটাকে যদি আদ্য বিশ্লেষণ করি, ওজন সংযোজন এবং আদ্য বিশ্লেষণ এই দুটা বিক্রিয়াকে একসাথে বলা হয় ওজোনোলাইসিস বা ওজন বিশ্লেষণ। কেমন? খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমরা এলকেনের ক্ষেত্রে দেখেছিলাম। তোমাদের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিবে যদি কারো মনে না থাকে। সেই লেকচার গুলো একটু ফলো করবে, তাহলে কোনো সুবিধা হবে। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যে কোনো অ্যালকাইন, এই যে সেটা বলবো ওজন যুক্ত করলাম, তো আমরা এখানে কি পাচ্ছি? ওজোনাইট পাচ্ছি। কিভাবে? দেখো এখানে দুইটা পাই বন্ধন। আমরা বলেছিলাম একটা পাই বন্ধন ভেঙে দুটা সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে প্রথমে একটা পাই বন্ধন ভেঙে দুটা সিগমা বন্ধন তৈরি হলো। দেখো এই একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন তৈরি হলো, দুটার মাঝখানে একটা অক্সিজেন চলে আসবে। আর একটা পাই বন্ধন আবার দুটা কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হলো। সেখানে কি আসতো? আর যে দুটো অক্সিজেন আছে এই দুটো অক্সিজেন চলে আসলো, তাদের মাঝখানে একটা বন্ড। তাহলে এটা কি? ওজোনাইট। কেমন? এটা যদি আমাদের এলকিনের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু আমরা এই মাঝখানে এই বন্ধনটা থাকতো। এভাবেই থাকতো, এই যে এটা থাকতো না, এই যে বন্ধনটার মাঝখানে অক্সিজেন। ঠিক আছে? মনে আছে কিনা একটু দেখতে চাইলে, যদি ইথিন হতো, ধরো মনে করো এটা একটা ইথিন, এলকিনটা মনে করো একটা ইথিন, তাহলে কি হতো? ইথিন, হ্যাঁ, ডাবল বন্ড, লেখাটা একটু আসছে না, প্লাস ওজোন। কি হতো দেখি? ACH2 বলছিলাম একটা পাই বন্ধন হবে, দুটা সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে কি? হ্যাঁ, কি হবে বলতো? এই একটা CH2 আর দেখো, তাহলে এখানে এই দুটার মধ্যে পার্থক্য দেখো, এই যে এটা আছে ACO সি, সি বন্ড ও বন্ড সি, সি বন্ড ও বন্ড সি, এই কার্বন কার্বন এইটা আর এটাও আছে সি, বন্ড ও সি বন্ড ও বন্ড ও বন্ড ও ছিলাম। তাহলে দ্বিবন্ধ থাকলে এরকম, ত্রিবন্ধ থাকলে হবে সংযোজন বিক্রিয়াটা। তারপরে দেখো এই যে ওজোনাইটটা হলো, এটা হচ্ছে সংযোজন যৌগ। এখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি জিঙ্কের উপস্থিতি, তাহলে দেখো এই যে বন্ধনগুলো কোথায় কোথায় থাকবে। হ্যাঁ, এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা, হ্যাঁ, যেখানে যেখানে আমাদের এই যে অক্সিজেন গুলো যুক্ত হলো সেই জায়গাগুলো ভেঙেছে। এই বন্ধনের দুটো বন্ধন, এই বন্ধনটা কিন্তু আছে, দেখো আছে, এই বন্ধন দুটো নাই, নাই, এটাও নাই, কিন্তু এই কার্বন অক্সিজেন বন্ধন আছে। হুম, দেখো এখানে দুটো কার্বনিল মূলক, এটাকে কি বলে? কার্বনিল মূলক। এখানে দুটো কার্বনিল মূলক পাশাপাশি যুক্ত, তাহলে এটা একটা ডাই কার্বনিল মূলক, ডাই কার্বনিল কম্পাউন্ড, বা এটা একটা ডাইকিটোন। একটা কি? ডাইকিটোন। এখন এই ডাইকিটোন গুলো এভাবে থাকতে পারে না, এরাও অস্থায়ী যৌগ। তখন কি হয়? এই ডাইকিটোন গুলো কিন্তু এই যে কার্বন, দুটা কার্বনের মূলক যখন পাশাপাশি থাকে তখন সেই কার্বন দুটার মাঝখানের বন্ধনটা ভেঙে যায়, তারা যায়, যার করে কি তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এই একটা কার্বন, একটা কার্বন অ্যাসিড COOH, এখানে আরেকটা কার্বন
অ্যাসিড সি ডাবল এইচ, এটাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা একটা জেনারেল অ্যালকাইনের ক্ষেত্রে দেখছি। আমরা এবার একটু এই অ্যালকাইন, বড় অ্যালকাইন আমি নিয়েছি যাতে তোমাদের অন্যগুলো বুঝতে সুবিধা হয়। কেমন, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম অ্যালকাইন? এটাও একটা অপ্রতিসম অ্যালকাইন। এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে, এই কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে। আচ্ছা, সেখানে আমরা কি করছি? ওজন যুক্ত করছি। এখানে কিন্তু দুটা বিক্রিয়া আমি একসাথে দেখাচ্ছি। ওজন তাহলে প্রথম হবে ওজোনাইড, তারপরে হাইড্রোক্সিলেশন করছি। ওজোনাইড ওজন যুক্ত করে আবার হাইড্রোক্সিলেশন, দুটা বিক্রিয়া একসাথে করতে হবে। ফাইনাল প্রোডাক্ট কি হবে? তাহলে আমরা দেখো এখানে এই অ্যালকাইনের ক্ষেত্রে আমরা ফাইনালে কি পেয়েছিলাম? এই কার্বন, একটা কার্বনের অ্যাসিড, এই একটা কার্বনের অ্যাসিড, দুইটা কার্বনের দুইটা অ্যাসিড পেয়েছি। এই জায়গাটা ভেঙে গেছে। এখানেও সেম কি হবে? ফাইনাল প্রোডাক্টের ক্ষেত্রে এই জায়গাটা ভেঙে যাবে। তাহলে আমরা কি পাবো? CH3 COOH, আর এখানে কি পাবো? CH3 CH2 COOH। দেখি তাই কি? CH3 COOH, CO bond OH, COOH, CH3 COOH, আবার আর কি পেলাম? CH3 CH2 COOH। এই যে CH3 CH2, এই যে COOH, দুইটা কি হয়ে গেল? কার্বক্সিলিক অ্যাসিড। বন্ধনটা ভাঙলো কোথায়? এই যে। এর ওজোনাইডটা কেমন ছিল আমরা কি একটা ধারণা করতে পারি? ওজোনাইডটা কিরকম ছিল? ওজোনাইডটা ছিল এরকম CH3, তারপর বন্ড C, তারপর বন্ড C, CH2 CH3, এই ওজনের অক্সিজেন একটা ছিল এখানে বন্ড, আর আরেকটা ছিল কোথায়? এই ছিল আমাদের ওজোনাইডটা, অর্থাৎ ওজন যুক্ত করার কার্বন। এই যে এখানে ভিডিওগুলো দেখবে। এরপরে যখন আমরা হাইড্রোক্সিলেশন করব তখন এই বন্ডগুলো ভেঙে যাবে। এটা ভেঙে যায়, এটা ভেঙে যায়, এটা ভেঙে যায়। তাহলে একটা ডাইকিটোন তৈরি হবে না? সেই ডাইকিটোনটা কি হবে? সেই ডাইকিটোনটা কি হবে? CH3 C ডাবল বন্ড O। সমস্যা হচ্ছে, আমি ভালো করে লিখি। হ্যাঁ, CH3 প্রথমে আছে কি? CH3 তারপর C ডাবল বন্ড O, তাই না? ডাবল বন্ড মানে বন্ড C ডাবল বন্ড O, এখানে বন্ড CH2 CH3। এই ডাইকিটোনটা তৈরি হলো। পরবর্তীতে এই জায়গাটা ভেঙে CH3 ডাবল OH CH2 যৌগটা তৈরি হলো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকাইনের ওজন বিশ্লেষণ বিক্রিয়া। আমরা যখন এলকেনের ওজন বিশ্লেষণ করেছিলাম তখন দেখেছিলাম আমরা পেয়েছিলাম অ্যালডিহাইড এবং কিটোন পেয়েছিলাম, আর এখানে অ্যালকাইনের ওজন বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি পাই? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এগুলা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। দেখতে যতই সহজ মনে হোক না কেন, যখন লিখতে যাবে তখন বুঝতে পারবে যে তোমার কোনখানে সমস্যা হচ্ছে। কেমন? যে অবশ্যই লিখে এখনই আমার সাথে লিখো সবাই।
আবার লেখা হয়েছে চারশো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটা দেখো, এটাও একটা অ্যালকাইন, এটাও একটা অ্যালকাইন এবং এটাও একটা অপজিশন অ্যালকাইন। ওজন যুক্ত হচ্ছে, ওজন যুক্ত হওয়ার পরে এট লাস্ট ফাইনাল প্রোডাক্টটা কি হবে? এই যে ফাইনাল প্রোডাক্টটা এই জায়গায় ভেঙে যাবে, এই সাইল হলো কার্বন COOH HCOOH, এটা কি HCOOH মিথানিক অ্যাসিড। মিথানিক অ্যাসিডটা শেষে ভেঙে গিয়ে কিছু পরিণত হবে কার্বন ডাই অক্সাইড। এখানে যে HCOOH যৌগটা তৈরি হবে, তোমরা হয়তো ভাবছো যে এখানে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসবে। HCOOH মিথানিক অ্যাসিড যেটা তৈরি হবে সেটা ভেঙে গিয়ে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। যেমন তাহলে যে কোনো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যদি ওজোন বিশ্লেষণ করি, অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনের মাঝখানে ভেঙে গিয়ে কি তৈরি করে? তারা কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি করে। জিনিসগুলো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময়। তাহলে আমাদের মোটামুটি আমরা কি কি পড়লাম? অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, না সংযোজন বিক্রিয়া কি, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি, ইলেকট্রোসাইড কি, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কার সক্রিয়তা বেশি, এবং বিভিন্ন ধরনের অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া যেগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষা আসে, আসে। সেই বিক্রিয়াগুলো আমরা দেখলাম। অসম্পৃক্ত অ্যালকাইন কি হবে, সম্পৃক্ত অ্যালকাইন কি হবে, মার্কনি কম্পাউন্ডটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, ওজোন লাইসিসটা কিভাবে হচ্ছে, ওগুলো বিক্রিয়া আমরা এখানে আলোচনা করলাম। আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করবো সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি তোমাদেরকে, তোমাদের এই সময়ের পড়ালেখাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই যেহেতু বাসায় আছো, বাসায় বসে অনলাইনে তোমরা ক্লাসগুলো করতে পারছো, এবং সেটা তোমাদের জন্য অনেক ক্ষেত্রে ভালো বলবো আমি, কারণ কষ্ট করে বাইরে যেতে হচ্ছে না, বাসায় বসে তোমরা নিজের সুবিধা মতো নিজের সময় ক্লাসগুলো করতে পারছো। সবাই ভালোভাবে পড়ালেখা করবে, অবশ্যই পড়ালেখার মধ্যে থাকবে, পড়ালেখাকে কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবে পড়ালেখাকে ছাড়বে না। হ্যাঁ, একটু নিয়মিতভাবে পড়ালেখা করে যাবে। একদিন পড়লাম না এমন, কেমন? সবাই ভালোভাবে পড়ালেখা করে যাও। সামনে তোমার HSC পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা আছে, সবকিছুর জন্য এই পড়ালেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।